নজর রাখবো পরবর্তী সংবাদে। বিএসএফ কে সাইজ করে দেব, আর বিএসএফ কে সাইজ করতে আমি একাই যথেষ্ট, এই বক্তব্যটা আজকে রাখলেন বাংলাদেশের বিজিবি প্রধান লেফটেন্যান্ট কর্নেল কার্যত গোলাম কিবরিয়া। তিনি জানিয়েছেন সেই বিষয়ে প্রজাতন্ত্র দিবসের আগে ভারতকে হুমকি দিচ্ছেন রীতিমতো বাংলাদেশ, এবং ওনার মুখ থেকে আজকে সেই বক্তব্যটা তিনি তুললেন যে বিএসএফ কে নাকি সাইজ করে দেবেন এবং তিনি একাই যথেষ্ট। ফাঁকা আওয়াজ যে দিচ্ছে বাংলাদেশ, সেটাই এই মুহূর্তে ভারতের সেনাবাহিনীরা মনে করছেন, এবং প্রয়োজনে সাধারণ নাগরিকদের সাহায্য নেবে বিজেপি। তবে এক্সক্লুসিভ সেই বক্তব্য এক নজরে আগে আপনাদের শোনাই। জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। বুঝতে পারছি, যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাসী, আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো, নিয়ে আমরা সাইজ করি। তা আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে, এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে, আছে না? তো 18 কোটি আপনাদেরকে শুনিয়েছি বিজিবি লেফটেন্যান্ট কর্নেলের বক্তব্য এক্সক্লুসিভ, এবং তিনি বলছেন যে 18 কোটি মানুষ দিয়ে ভারতকে দখল করবেন, এবং এই বিষয়ে ভারতের সেনাবাহিনীরা কিন্তু কার্যত বলতে শুরু করেছেন ইতিমধ্যেই যে ফাঁকা আওয়াজ রীতিমতো তারা দিচ্ছে। গোটা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। তিনি কি জানিয়েছেন, কি তুলে ধরেছেন তাদের উদ্দেশ্যে, শুনুন। বাংলাদেশের এই তথাকথিত লেফটেন্যান্ট কর্নেলের এই বক্তব্য দেখলাম। এখন বাংলাদেশের কিছু মানুষ, আমি সমস্ত বাংলাদেশের নাগরিককে বলবো না, বা বাংলাদেশ আর্মি বা পুলিশ বা সমস্ত অফিসারদের সবাইকে বলবো, কিছু মানুষ তারা একটা প্রতিযোগিতায় নেমেছে যে কারা কতটা ভারত বিদ্বেষ দেখাতে পারে বা ভারতকে মুখে রং মারিতং ব্যাপারটা ওটা করতে পারে। এবং এরা সব ওই সন্ত্রাসবাদী সংগঠনগুলো, আল কায়দা বা দেশের দালাল, এরা বড় বড় কথা বলছে। লেফটেন্যান্ট কর্নেল একবার চেষ্টা করে দেখুক, তারপরে বুঝতে পারবে যে বিএসএফ কে একা, এটা তো বোঝা যাচ্ছে যে এগুলো বাতুলের প্রলাপ, তা খারাপ না হয়ে গেলে। কিন্তু একজন এন্ড অফ দ্য ডে ফোর্সের অফিসার এবং লেফটেন্যান্ট কর্নেল এই কি করে এই সমস্ত কথাবার্তা বলে, বোঝাই যাচ্ছে যে কিরকম ভাবে এরা এখন এই সন্ত্রাসবাদী সংগঠনগুলো দালাল হয়ে উঠেছে। এগুলো ভারত গুরুত্ব দেয় না। নিজের রাজত্বে নিজের জায়গায় শেয়ালও চিৎকার করতে থাকে, বাঘ খুঁজে বেড়ায় না শেয়ালকে। কাছে আসুক, তখন বুঝিয়ে দেবে বাঘ কি। আচ্ছা, তো সেক্ষেত্রে উনি বলেছেন যে 18 কোটি মানুষ দিয়ে নাকি ফের একবার ভারত দখল করবে, সেই বার্তাটা তিনি আজকে দিয়েছে। কি মনে করছেন আপনি এই বিষয়ে? রবি হয়তো এইটুকু তো অঙ্ক জানে, 18 একদিকে আরেকদিকে 140, মানে 140 কোটি লোক যদি ঠিকঠাক সবাই মিলে একটা ফু মারে, বাংলাদেশ উড়ে গিয়ে সাগরে গিয়ে পড়বে। এগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। এগুলো পাগলের প্রলাপ, সন্ত্রাসবাদী টেরোরিস্ট অর্গানাইজেশনের কিছু দালালদের অতিশক্তি আর এদের দিবা স্বপ্ন। দেখতে থাকুক, আমাদের কিছু অসুবিধা নেই। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে বাংলাদেশ বলেছিল পাকিস্তান থেকে নাকি F-16 ওরা আনবে, যে জায়গায় দাঁড়িয়ে ভারত এই মুহূর্তে 3 নম্বরে রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ 37 নম্বরে। তাহলে কি আপনি মনে করছেন যে F-16 দিয়ে ভারতের যে রাফায়েল, যে উচ্চ পর্যায়ে যুদ্ধ বিমানগুলি রয়েছে, সেক্ষেত্রে মোকাবেলা করতে পারবে আদৌ বাংলাদেশ? দেখুন, যে পাকিস্তান 5 কিলো আটার জন্য নিজেদের নাগরিকরা একজন একজনকে গুলি করে মারছে, খুনখুনি হচ্ছে, এবং এটা সবাই দেখছে, সেখানে বাংলাদেশকে ওরা F-16 কি বিনা পয়সায় দিয়ে দেবে? হাতে কতগুলো পাকিস্তানের কাছে যে ওরা দান খয়রাত করবে? আর বাংলাদেশে সে ক্ষমতাই নেই। তুরস্কের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড পুরনো অস্ত্র কেনা এক, আর F-16 কেনা এক। সে কেনার ক্ষমতা আছে বাংলাদেশে। আগে আগামীর যে 8,000 কোটি টাকা ইলেকট্রিক বিল বাকি আছে, সেটা আগে মিটিয়ে দিন, তারপর F-16 কেনার স্বপ্ন দেখবে। এগুলো সম্পূর্ণভাবে ফাঁকা আওয়াজ। কতগুলো বৃদ্ধকে তো নামিয়েছিল, অবসরপ্রাপ্ত নাকি সেনানি, যারা 4 দিনে কলকাতা দখল করবে। 1 মাসের ওপর হয়ে গেল। একবার বর্ডারটা ক্রস করুক, তারপর আমরা দেখিয়ে দেবো জায়গায়। এর থেকে একটু বলার।
তাহলে কি আপনি মনে করছেন যে দীর্ঘদিন ধরে যে তারা একটা ভারত বিরোধী জিকির রেখেছে সেটা তাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে, যার কারণে তারা এই ফাঁকা আওয়াজ দিতে এক প্রকার প্রস্তুত? না না, এটা ন্যাচারালি আপনি দেখবেন যে যে বৃদ্ধগুলো যেগুলো লাফাচ্ছিল এগুলো 71 সালের আগে সব পাকিস্তান সেনাতে চাকরি করতো। তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, বাংলাদেশ হওয়ার পর এরা সব বল বদলে বাংলাদেশ আর্মিতে জয়েন করে। সেই বৃদ্ধগুলো তো এখনো মনে রেখেছে যে ভারতীয় সেনা তাদের কি অবস্থা করেছিল, জামা কাপড় খুলে নিয়েছিল দেখতে। তো সেই থেকে এগুলো লাফাচ্ছে, এগুলোকে আমরা একদমই গুরুত্ব দিই না। যা করার সেটা করুক, কে বলে তো লাভ নেই। ভারত তো একটা কোনো প্রশ্ন করছে না বা ভারত একটা কথা বলছে না। আমরাও তো বলছি না যে বাংলাদেশে ঢুকে গিয়ে মারবো। আমরা বলছি তোমাদের ক্ষমতা থাকে, তোমরা একবার চেষ্টা করে দেখ। সেটা যদি করে তাহলে খুব ভালো, আমাদের তখন করে দেখানোর সুযোগ আসবে। আপনারা শুনলেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্য, এবং তিনি যেটা জানিয়েছেন যে একবার কার্যত বাংলাদেশ বর্ডার ক্রস করুক, তারপর বিএসএফ দেখিয়ে দেবে যে আদৌ বিএসএফ কি জিনিস। যেখানে রীতিমতো তারা বলছেন যে পাগলের প্রলাপ এই মুহূর্তে বাংলাদেশ করছে, ফাঁকা আওয়াজ তারা দিচ্ছে, যেখানে তারা বলছে 18 কোটি মানুষ দিয়ে নাকি ভারত দখল করবে, সেখানে 140 কোটি মানুষের মোকাবেলা করুক, তারপর কার্যত বোঝা যাবে ভারতও কি জিনিস। এমনটাই কার্যত আজকে দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্য তুলে ধরেছে। তবে মার্জনা করবেন, আমি আরো একবার দেখিয়ে রাখবো যে বিজিবির কর্নেল তিনি ঠিক কি বলেছেন, আরো একবার শুনুন। জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই। আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। বুঝতে পারছি? যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো, আমরা সাইজ করি। তা আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে, এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে না? তো 18 কোটি। আপনারা শুনলেন বিজিবি কর্নেলের বক্তব্য, এবং তিনি বলছেন যে আমি একাই না, যদি প্রয়োজন পড়ে তাহলে আমি গ্রামবাসীদের ডাকবো, এতটা আত্মবিশ্বাস নিয়ে তিনি বলছেন। যাই হোক, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। মণিময় বাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত, এবং আজকে যে ওনার বক্তব্যটা তিনি রাখলেন, কি বলবেন এর পরিপ্রেক্ষিতে? আসলে এটা কিসের ভিত্তিতে বলছে তা তো আমাদের জানা নেই, কিন্তু ভিত্তিহীন সমস্ত কথাবার্তা বলছে, নিজেদের শক্তি সম্পর্কে কোনো ওয়াকিবহালও না ওরা। ইতিমধ্যে যে বিষয়টা সব দিকে কথাবার্তা বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের যে সামরিক বাহিনীর 6 জন সেনাকর্তা সম্প্রতি পাকিস্তানে গিয়েছিলেন, এবং কোনো জায়গায় কোনো ঘোষণা নেই। এবং এই 6 দিনের সফরের পর পাকিস্তান সফরে ইতিমধ্যে আরো কয়েকজন পাক সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্তা ওখানে এসছেন গত মঙ্গলবারে, এরকম একটা তথ্য পাওয়া যাচ্ছে। যদিও বাংলাদেশ থেকে কোন রকম এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে না, চেপে যাওয়া হচ্ছে বিষয়টা। আমাদের কাছে যা তথ্য আছে তাতে দেখা যাচ্ছে যে এই সদস্যদের ভেতরে আইএসআই এর প্রধানও ওখানে এসছেন। ওনার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক। ইনি এই আসিম সাহেব আসার পরেই তাদের অনেক অতিরিক্ত কথাবার্তা বলার একটা সুযোগ চলে আসছে। এবং আমাদের সম্প্রতি যে কৈলাসহর মহকুমায় সীমান্ত দিয়ে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী যে সংযম দেখিয়েছে, এই সংযমটাকে ওরা হয়তো দুর্বলতা হিসেবে চিহ্নিত করেছে। আসলে বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের যে বিষয়টা চলছে সেটা হচ্ছে নিজেদের ভেতর প্রচন্ড অস্থিরতা। এই অস্থিরতার পরিপ্রেক্ষিতে নিজেদের সামাল দেওয়ার জন্যই এই সমস্ত আলপাটকা মন্তব্য করে চলেছেন ওরা। ওদের যারা এই সমস্ত ঘটনাগুলি ঘটাচ্ছে বা এই সমস্ত আলপাটকা মন্তব্য করছেন, তারা বাংলাদেশ সম্পর্কে, নিজের দেশ সম্পর্কেই কোনো ওয়াকিবহাল না, নিজের দেশের কোনো শক্তি সম্পর্কে ওয়াকিবহাল না। আমাদের বিএসএফ এর শক্তি ওরা জানেন, ওরা বোঝেন বিএসএফ এর বিষয়। 1971 সালের যে বিএসএফ আর বর্তমানে আমাদের যে সীমান্ত রক্ষী বাহিনীর শক্তি, তা কত গুণ বৃদ্ধি পেয়েছে ওরা জানেন? কিছু জানেন না। ফলে আমরা আমাদের সামরিক শক্তি কি আছে সেই নিয়ে আমরা মন্তব্য করতে চাই না, কারণ এটা অত্যন্ত আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় এবং আন্তর্জাতিক সীমান্ত রক্ষার বিষয়। স্বাভাবিকভাবে আমরা এই ব্যাপারে মন্তব্য করব না, কিন্তু যে কথাগুলি ওরা বলছে এটা
স্বাভাবিকভাবে এটা সম্পূর্ণভাবে একটা উস্কানিমূলক কথাবার্তা, ভারতকে উত্তেজিত করার চেষ্টা। আমরা আমাদের সংযম কোনো অবস্থাতেই হারাবো না। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলেই আমি আমার কথা বলা, আপনার তোমাদের প্রশ্নের যে জবাবটা আমি শেষ করছি, সেটা হচ্ছে যে এই যে আইএসআই এর যে উপস্থিতি এবং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকজন প্রফেসর এবং আরো কয়েকজন সামরিক বাহিনীর কর্তা তারা ওখানে ক্ষেপণাস্ত্র ইনস্টল করার কথা বলেছেন বাংলাদেশের ভেতরে। স্বাভাবিকভাবেই পাকিস্তানের এই সামরিক বাহিনীর প্রতিনিধি দলটি, যেটি আরব আমিরশাহী থেকে উড়ে এসেছেন বলে আমাদের কাছে খবর, আমাদের কাছে বিমানের নাম্বার পর্যন্ত আছে। এই যে গত মঙ্গলবার দিন ওরা বিকেলবেলা 5টা নাগাদ ঢাকাতে নেমেছেন বলে আমাদের সূত্র যেটা বলছেন, সেটা যদি সত্যি হয়, শেষ পর্যন্ত আমরা এটা ক্রস চেক করিনি, কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে এই আইএসআই এর ডিরেক্টর জেনারেল নেতৃত্বে যে দলটি এখানে এসেছেন, এই দলটি বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে যে তাদের কথাবার্তা হয়েছে তার ফলশ্রুতিতেই কিন্তু এই আলপাটকা মন্তব্যগুলি চলে আসছে। স্বাভাবিকভাবেই আমরা ভারত সরকার যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারে মুখ খুলছেন বা বলছেন, স্বাভাবিকভাবে আমরা বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিতে চাইছি না। তবে বাংলাদেশ নিজে একতরফা ভাবে যে কথাগুলি বলছে তাতে মনেই হতে পারে বাংলাদেশ হয়তো খুব সাংঘাতিক রকম শক্তিশালী একটা দেশে পরিণত হয়ে যাচ্ছে। কথাবার্তায় চোয়ালের জোরে হয়তো কিছুটা বলে ফেলছেন, বা স্বাভাবিকভাবে ওদের যে ওখানকার যে স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়েছে তার প্রমাণ হচ্ছে। কারণ এই সমস্ত আলপাটকা মন্তব্য আমার মনে হয় মস্তিষ্কের সমস্যা কিছু দেখা দিয়েছে, যেটা চিকিৎসার যোগ্য। অর্থাৎ আপনি কি মনে করছেন তাহলে সেই আইএসআই এর যোগসাজশে এবার রীতিমতো তাদের আত্মবিশ্বাসটা বেড়ে গেছে ফাঁকা আওয়াজ দিতে, যেখানে ভারতের নিরিখে বাংলাদেশের সামরিক শক্তিটা আইএসআই এর লোকজন এসেছেন। আপনারা এর আগেও আইএসআই এর একজন লোক এসে ওইখানে কথাবার্তা বলেছেন, ওপেনলি চ্যালেঞ্জ করেছিলেন এবং ওই পরমাণু অস্ত্র নিয়ে আসা, ওরা ভেবেছে পরমাণু অস্ত্র বোধহয় ওই আমুলের ডাব্বা করে যে নিয়ে আসে দুধ, পাউডারের দুধের মতো বোধহয় পরমাণু অস্ত্রটা, যেভাবে কথাটা বলেছিলেন সেদিন। আজকে আইএসআই এর লোকজন ওখানে এসেছেন এবং শুধু তাই নয়, এই দলটার ভেতরে যে যারা রয়েছেন, আমাদের কাছে যা তথ্য আছে তাতে দেখা যাচ্ছে ওই ডিরেক্টর জেনারেলের নাম তো বললামই, এছাড়া আছেন ওদের দলে রয়েছেন মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং এসএসডির কর্তা একজন মোহাম্মদ উসমান লতিফ। এরা সবাই ওখানে ওদের সঙ্গে রয়েছেন, এই দলটার সঙ্গে রয়েছেন। যাই হোক, এই যে বিষয়টা, এটা আমার ধারণা যে এই আইএসআই এর যে ওইখানে সফর এবং তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতেই তাদের পাঁজরে জোর এসেছে, যা মুখ দিয়ে বেরিয়ে আসছে। আসলে এটা শুধুমাত্র একটা প্রচার পাওয়ার জন্য ব্যবস্থা, খুব গুরুত্ব দেওয়ার মতো বিষয় বলে আমি মনে করি না। কারণ ওরা জানেই না ওদের নিজেদের শক্তি কি আর তার প্রতিবেশী রাষ্ট্রের শক্তি কি। তো তারা তো এই মুহূর্তে উত্তর পূর্বকে টার্গেট করছে এবং তারা বলছে যে উত্তর পূর্বের এবং সেই সঙ্গে চিকেন নেককে তারা কেটে ফেলবে। সেই জায়গা থেকে কি গোয়েন্দা দপ্তরে কিছুটা একটা আশঙ্কা থেকে যাচ্ছে বা গোয়েন্দা দপ্তর এই মুহূর্তে চিন্তা বাড়ছে? হ্যাঁ, একবার আমাদের ফারাক্কা বাঁধ কেটে দেওয়ার জন্য ভাসানী সাহেব ওখান থেকে কোদাল খুন্তি নিয়ে রওনা হয়েছিলেন, এরকম ঘটনাও আমাদের জানা আছে। চিকেন নেককে ধরার চেষ্টা করতে হলে ওরা নিজেদের নেকটা আগে সামলাক, তারপরে তো দেখা যাবে। চিকেন নেক টেক বলে কোনো লাভ হবে না, এগুলি কিছু উস্কানিমূলক ব্যবস্থা চেষ্টা করা হবে। আর আমাদের দেশে বেশ কিছু আমাদের সীমান্ত অতিক্রম করে বেশ কিছু ঘুষপেটিয়া ঢুকছে, এগুলি হচ্ছে তাদের যে চক্রান্তের একটা ব্যবস্থাপনা। এবং স্বাভাবিকভাবেই আমাদের দেশও যথেষ্ট সতর্ক রয়েছে বলে আমার ধারণা, কারণ বেশ কিছু আর্মস ধরাও পড়েছে, গুয়াহাটিতেও রিসেন্টলি ধরা পড়েছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যেও একটা বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। চাকমা শরণার্থীদের সঙ্গে ঢুকে পড়া একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সুতরাং সতর্ক আমরা রয়েছি। স্বাভাবিকভাবে সীমান্তে উত্তেজনা করার চেষ্টা চলবে এবং বাংলাদেশ তার নিজের যে আভ্যন্তরীণ যে ব্যাপক যে অসমর্থ ভাবটা এবং
নিজের দেশের ভেতরে যে সাংঘাতিক অস্থিরতা চলছে, সেই অস্থিরতার দায় নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেলার জন্য এই সমস্ত উল্টো সিধে কথাবার্তা বলছে, যাতে ভারত উত্তেজিত হয়ে একটা বেমক্কা কিছু করে বলে। আসলে ঘোষণাটা তো তা হবে না। এরাও অতীত ইতিহাসও ভুলে গেছে। 71 সালে যখন ওদের যারা ওদের খেলিয়ে দিয়েছিল ওই দেশ থেকে, একদম সরাসরি ভারতের সীমান্ত যদি উন্মুক্ত না থাকতো, তাহলে তো ওরা না খেয়ে মারা যেত ওখানে, হয় না খেয়ে মারা যেত অথবা এই পাক বাহিনীর গুলিতে মরে যেত সবকটা। স্বাভাবিকভাবে ভারত সহায়তা করেছে, তার প্রতিদান তারা দিচ্ছে এই মুহূর্তে ভারতকে গালিগালাজ করে। এটা তাদের অভ্যাস। সুতরাং এটাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। আর এরা নিজেদের দেশটা আগে সামলাক, তারপরে আমাদেরকে ধমকানোর জন্য চেষ্টা করবে। আর কোথায় কি যেতে হয় জানে না, মানে এদের লেখাপড়াও কম, অতীত ইতিহাসও জানে না, বর্তমান সম্পর্কে ওদের কোনো ধ্যান ধারণাও নেই। ফলে স্বাভাবিকভাবেই শুধু কিছু উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে, আমাদেরও কিছু বাজে বকানোর চেষ্টা করে। একেবারে ধন্যবাদ মনিময় বাবু আপনাকে। আমাদের সঙ্গে ছিল বিশিষ্ট সাংবাদিক মনিময় রায়, বিস্তারিত জানিয়েছেন। অর্থাৎ আগে দেশ সামলাক, তারপর না হয় ভারত বিরোধিতা তারা তুলবে, কারণ ভারত বিরোধিতা তো একটা তাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে, কিন্তু সেই জায়গায় নিজের দেশের চিন্তা কি আদৌ করছে? একেবারে যে পাগলের প্রলাপ তারা বকছে, সেটাই কিন্তু এই মুহূর্তে বুদ্ধিজীবী মহল মনে করছে। এবং বিএসএফ তো সদা সতর্ক রয়েছে, কিন্তু বিএসএফ কিন্তু তাদের এই ফাঁকা আওয়াজকে রীতিমতো পাত্তা দিতে নারাজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।